আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। দীর্ঘ বছর থেকে সুপার লিগ ফুটবলের শিরোপা অধরা থেকে গেছে শিলচর টাউন ক্লাবের, তাই এবার খেতাব জিততে মরিয়া লাল হলুদ শিবির। যদিও প্রথম ম্যাচে 1 গোলে হারতে হয়েছে দলকে। একান্ত সাক্ষাৎকারে টাউন ক্লাবের ফুটবল সচিব তপন দাস জানালেন, এইবার আমরা লক্ষ্য নিয়েই নামছিলাম। অ্যাকচুয়ালি আমরা বহুত বছর হয়েছে আমরা লিগে পারফরমেন্স করতে পারি আর না, রানার্স আপ হই আর, কিন্তু চ্যাম্পিয়ন কোনো কারণে হয়তো কিবা হইতে পারি আর। এই বছর আমরা জুনিয়র প্লেয়ারও নিছি, এক ডিভিশন থেকে 2-3 জন জুনিয়র প্লেয়ার নিছি, যেরকম আকাশ মির্জা, আমির হোসেন চৌধুরী, এগুলার আমরা নিছি লোকাল প্লেয়ার হিসাবে। আর বাইরে থেকে আমরা প্লেয়ার আনছি, ইম্ফাল থাকিয়া মণিপুরের প্লেয়ার আছে, আজকে আইয়ার মিজোরামের একজন প্লেয়ার ঢুকবো, চিরাঙ্গের 2 জন প্লেয়ার আছে, কুকরাঝারের 2 জন আছে। আমরা মোটামুটি লক্ষ্য নিয়ে টিমটা বানাইছি এবার যে আমরা একটা ভালো রেজাল্ট করতাম। মানে মোর দেন 27-28 বছর হয়েছে টাউন ক্লাব লিগ চ্যাম্পিয়ন হওয়ার না। লিগ চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে আমরা টিমটা অ্যাকচুয়ালি গঠন করছি। টিম খুবই ভালো খেলছে। ফার্স্ট ম্যাচ আমরা আনফরচুনেটলি গোল পাইছি না, 1 গোলে হারছি। কার বিরুদ্ধে? তারাপুর অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। খেলার তো হার জিত আছে, বালা টিমও বালা খেলিও হারে কোনো সময়, কিন্তু আবার কাম ব্যাক করে। এই এই বিশ্বাস নিয়ে প্লেয়ারগুলারে বুঝাইয়া রেডি করছি। কালকে আমরা নেক্সট ম্যাচ লাস্ট ইয়ার রানার্স আপ টিম অরুণাচল এসএস এর সাথে। আমরা দীর্ঘ বিশ্বাস প্লেয়ারে ভালো খেলবো, ভালো একটা রেজাল্ট আনবো। হয়তো কালকে থেকে আমরা যাত্রা নতুনভাবে আমরা শুরু করবো, এটা আশা নিয়ে আমরা মানে টিমটা গঠন করছি। টিমের কোচও এবার খুবই ভালো, সুবীর দে, লাইসেন্স কোচ, খুব ভালো কোচ। হয়তো আমরা টাইম একটু কম পাইছি প্র্যাকটিসের লাগে। আমরা প্র্যাকটিস আরম্ভ করছি 17 তারিখ থেকে অফিসিয়ালি, 18 তারিখ থেকে অফিসিয়ালি আমরা আরম্ভ করছি মানে প্র্যাকটিস। টাইমটাও একটু শর্ট হয়েছে, অথচ বাইরের প্লেয়ারগুলোও আইতে পারছে না যেহেতু তারা অন্যদিকে খেলা আছিল। খেলাগুলা শেষ করিয়া ম্যাচের আগের দিন আমার 4টা প্লেয়ার আইয়ারে ঢুকছে, যে 28 তারিখ আমরা ফার্স্ট ম্যাচ আছিল, 27 তারিখ ঢুকছে আইয়া 4টা প্লেয়ার মেইন টিমের। প্লেয়ার কম্বিনেশন, টিম কম্বিনেশনের ব্যাপারেই আছে। হয়তো কম্বিনেশন হইতে পারছে না, ফার্স্ট টাইম খেলছে, একটু ধারাবাহিক প্রবলেম হয়েছে। আশা করি কালকে থাকিয়া ভালো খেলবো, টিমে রেজাল্টটাও ভালো হইব। আমরা দেখেছি প্রায় সময় মাঠে টাউন ক্লাব ভালো ফুটবল উপহার দিচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে সেই ধারাবাহিকতা রাখতে পারছে না। তো এই বিষয়গুলা কারণ কি? মানসিক চাপের উপর থাকতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অত বছর যে টিমটা বানাইছিলাম, এই টিমটা অ্যাকচুয়ালি আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো বানাইছি না। লাস্ট ইয়ার অবধি চ্যাম্পিয়ন হওয়ার মতো বানাইছি না। তথাপিও টিম সুপার ফোর খেলছে, রানার্স আপ হয়েছে। এইটা লোক আমরা বোনাস যে টিম রানার্স আপ হয়েছে। ওই সময় একটা প্রবলেম আছিল, মানে কোচিংয়ের সম্বন্ধে একটা প্রবলেম আছিল। তো এই বছর তো এই প্রবলেমটা নাই। আর আমরা একটা উদ্দেশ্য হইল গিয়ে আমরা একবার চ্যাম্পিয়ন হইতাম, চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা আসাম ক্লাব কাপ খেলতাম। তো আপনার একজন ফুটবল সচিব হিসেবে যে লক্ষ্য, তাছাড়া দলে একজন ভালো কোচ রয়েছেন, সেক্ষেত্রে দলের যে প্রয়োজন ফরওয়ার্ড লাইন এবং ডিফেন্স লাইন, এই দুটি গুরুত্বপূর্ণ লাইন, আপনি কি সন্তুষ্ট? ডিফেন্স লাইন আমরা খুবই সন্তুষ্ট, মিডফিল্ডারও সন্তুষ্ট, খুব ভালো নামি দামি প্লেয়ার সব আছে আসামের, মণিপুরের। আর একজন খুবই ভালো স্ট্রাইকার আজকে রাত্রে ঢুকবো, কালকে এই ম্যাচটা খেলবো। প্লাস মিডফিল্ডার একজন ঢুকবো, হেও খেলবো কালকে ম্যাচটা। আমরা লোকাল প্লেয়ারের উপরে একটু উইক আছে। লোকাল প্লেয়ার আমরা ঠিক ওই মাসের আমরা মানে নিতে পারছি না, পাইছি না, যেহেতু লোকাল প্লেয়ার প্রোডাকশনই কম। আর যে কয়েকজন আছে এই কয়েকজনের মধ্যে থেকে
যার যার লগে তারা আগে মানে যে ক্লাবে বুক করছে তারা তো ওই দিকেই গেছে, আমরাও বুক করছি। আমার একজন খুব ভালো লোকাল প্লেয়ার উইঙ্গার এ ডিভিশন ফুটবল খেলিয়া তার পাওয়ার মধ্যে চুট আইছে, হাড্ডির ক্র্যাক ধরছে, ধরাতে সব থেকে বেশি আমরা লস হয়ে গেছে। কেন তারে উইঙ্গার হিসাবে আমরা দৌড়িয়েই টিমটা ধরছি বানাইছি। যে সময় হে অফ হয়ে গেছে আর ডাক্তারে তারা কইছে তুমি 6 মাস খেলতে পারতাই না, অটোমেটিক এই টাইমে তো আর আমরা কোনো লোকাল প্লেয়ার পাইতাম না উইঙ্গার আনতে। ওই জায়গাটা আমরা মাইর খাই দিচ্ছি একটা উইঙ্গারের লাগিয়ে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে বাইরের যে সমস্ত খেলোয়াড়রা, নামি দামি খেলোয়াড়রা দলে যোগ দিচ্ছে, কিন্তু একসঙ্গে যোগ না দেওয়ায় যে কম্বিনেশনের অভাব, সেটা হয়তো কিছুটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এইটা খুব বেশি সমস্যা হয়েছে। 28 তারিখ খেলা, 27 তারিখ 4 জন প্লেয়ার আইয়া ঢুকছে, মেইন টিমের প্লেয়ার। তে 27 তারিখ ঢুকলে পরে হে তো আর টাইম পাইলো না টিমের সাথে কম্বিনেশন করার। আর একদিন পরে একদিন গ্যাপ, 28 তারিখ খেলছি, 29 তারিখ গ্যাপ, 30 তারিখ ম্যাচ। আর সুপার ডিভিশন সবই টিম ভালো, সব টিমে টাফ টিম। তাহলে আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে সমস্ত ফুটবলার রয়েছেন, প্রতিভাবান বা ট্যালেন্ট ফুটবলার যাকে বলা যায়, সেটার কিছুটা অভাব আছে। সেইটার অভাব টোটালি আছে, সব ক্লাবের লাগিয়েই আছে, খালি টাউন ক্লাবের লাগিয়ে না। স্থানীয় কোনো ফুটবলার এইভাবে উঠিয়ে আর না, কোনো ফুটবলার নাই। ক্রিকেটে তবুও আছে, কিন্তু ফুটবলারে ফুটবল প্লেয়ার একজন লোকাল প্লেয়ার সেই রকম ট্যালেন্টেড প্লেয়ার বাঙালির মধ্যেও তো দেখাই যায় না। আর ট্রাইবেলস তো শিলচর শহরে আর নাই, নাগা 1-2 জন আছে, 1-2 জন খেলে এখন। আর লোকাল তো প্লেয়ারই নাই। লোকাল প্লেয়ার থাকলে তো অবশ্যই সব ক্লাবেই নিত। পরবর্তী আপনাদের কটা ম্যাচ বাকি রয়েছে? আমরা 4টা ম্যাচ বাকি আছে, 4টা ম্যাচ আশা করি ঠাকুরের আমরা জিতবো। সেমিফাইনালে যেতে হলে কটি ম্যাচ কমপক্ষে জিততে হবে বা পয়েন্ট লাভ করতে হবে? 3টা ম্যাচ জিতলেও মানে সাফিসিয়েন্ট। হ্যাঁ, তো সে ব্যাপারে আপনি আশাবাদী আছেন? আমি টোটালি আশাবাদী আমার টিমের উপরে। আমার টিম ভালো রেজাল্ট করব। আর ঠাকুরের থাকলে, ইচ্ছা থাকলে সবকিছু খালি খেলোয়াড় না, কিন্তু ভাগ্যও লাগে। আর কি মানে ভাগ্যটাও থাকতে লাগবো। আর আমার বিশ্বাস যে এই বছর টিমের রেজাল্ট ভালো করব, হয়তো মুকুট আমরা নিয়ে যাইব। এবারে গোলরক্ষক হিসেবে কে দায়িত্ব পালন করছেন? গোলরক্ষক হিসাবে লোকাল প্লেয়ার, লোকাল গোলকিপার বিজয় তন্তুবাই। কি এবার কি নতুন দলে যোগ দিয়েছেন? হ্যাঁ, এই বছরে প্রথম টাউন ক্লাবে খেলে। তো সেটাও একটা কিছুটা সমস্যা হচ্ছে নাকি? না, গোলকিপারের লেগে কোনো সমস্যা হয়েছে না। যে গোলটা খাইছি অ্যাকচুয়ালি আমরা মানে গতকালকে 28 তারিখ, এই গোলটা যতই বালা গোলকিপার হোক আটকাইতে পারতো না, কেন এটা সম্ভব না। এটা এমনই আনফর্চুনেটলি একটা শুটিং হয়েছে। আমার ডিফেন্ডার বিশ্বনাথ কর্মকারের পাও থেকে বলটা রিসিভ করছে, বলটা বার হয়ে গেছে। ওই রানিং এর মধ্যে মানে কিক করছে। আর অত সুন্দর শুটিং হয়েছে, এটা মানে 100টা দিলে হয়তো কিবা হে আরেকটাও করতে পারতো না গোল। কিন্তু এটা একুরেসি হয়ে গেছে, এমন একুরেসি হয়েছে, সেকেন্ড বারে একদম কুনা লইয়া উপরের দিকে গোল হয়েছে। এটা কোনো গোলকিপারের ক্ষমতা নাই আটকাইবা। তাহলে সব মিলিয়ে বলা যায় যে এবার টাউন ক্লাব ভালো ফুটবল উপহারের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য প্রস্তুত রয়েছে। হ্যাঁ। হাইলাকান্দির মেয়ে রেশমি সিনহা আসাম রাজ্য ক্রিকেট বয়সভিত্তিক দলে স্থান করে নিয়েছেন। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠক ইন্দ্রজিৎ সিনহা বললেন, রেশমি সিনহা এ নিয়ে দ্বিতীয়বারের জন্য উনি আসাম দলে নির্বাচিত হয়েছেন। গত বছর উনি খেলেছেন আসাম রাজ্য জুনিয়র ক্রিকেট দল, যেটা এশিয়ার আন্ডারে। বর্তমানে আসাম জুনিয়র রাজ্য ক্রিকেট দলের হয়ে রেশমি সিনহা নাগপুরে রয়েছে বিসিসিআই এর জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে। রেশমি সিনহার পদার্পণ 3 বছর আগে হাইলাকান্দিতে, বয়স ওনার 15 বছর থেকে 16 বছর হবে। ওনারা প্রথমে ছিলেন রাজস্থানে। রাজস্থান থেকে ক্রিকেট খেলে উনি তৈরি হয়েছেন পুরো বাহাতি ব্যাটসম্যান। উনি সেলেরার মতোই ব্যাট করেন।
হুম হুম বাম হাত দিয়ে, এবং পার্ট টাইমার বোলার হিসাবে নিজেকে এখন প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এই জাতীয় যেটা টুর্নামেন্ট চলছে, এর আগে আন্তঃজেলা টুর্নামেন্ট হয়েছে কার্বি আংলংয়ে এবং হাইলাকান্দিতে। হুম হুম কার্বি আংলংয়ে ভালো প্রদর্শনের জন্য উনি রাজ্য দলের ট্রায়াল ক্যাম্পে সুযোগ পেয়েছিলেন বরপেটাতে রাজ্য দলের শিবির বসেছিল প্রায় 15 থেকে 16 দিন ধরে। সেখানেও উনি প্র্যাকটিস ম্যাচগুলোতে ভালো প্রদর্শন করেছেন। হুম পরবর্তী সময়ে উনি রাজ্য দলে জায়গা করে নিয়েছেন। এর পিছনে আমি বলবো বিএমসি ক্রিকেট একাডেমির অনেক অবদান রয়েছে। ওনার আলামন মজুমদার হুম 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 ওনাকে তৈরি করছেন বিএমসি হাইলাকান্দি, যেটাতে রেশমি সিনহা এখানেই তৈরি হয়ে উঠছেন, এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থারও অবদান রয়েছে। ওনারাও নিরলসভাবে রেশমি সিনহার পিছনে দাঁড়িয়েছে। হুম হুম এবং ওনার পরিবারের কথা বললে তো লাভ নেই। ওনার মা বাবা মেয়ের জন্য যেমন মূল বাড়ি ছেড়ে হাইলাকান্দিতে এখন ভাড়াটিয়া থাকছেন, হুম হুম মেয়েকে যাতে জাতীয় স্তরের ক্রিকেটার হিসাবে তৈরি করতে পারে। হুম এবং পরবর্তীতে লক্ষ্য রয়েছে রেশমির যে আগামী জানুয়ারিতে একটা আরো আধুনিক মানের ক্রিকেট কোচিং সেন্টার করা। কারণ আইপিএল বা দেশের জার্সি পড়তে হলে আরো কঠোর পরিশ্রম করতে হবে, এটা বুঝে নিয়েছেন। সেটা সামনে রেখে ওনারা সম্ভবত বেঙ্গালুরুতে পাড়ি দেবেন, না হয় মুম্বাইতে হুম হুম কোচিং নেওয়ার জন্য 3 মাসের জন্য। আমি আশা রাখছি মেয়েটির বয়স খুবই কম, ক্লাস 10 এর ছাত্রী, এবং যেভাবে উনি খেলেন উনি সিনিয়ররার সঙ্গে দাপট দিয়ে খেলেন। হুম হুম এবং হাইলাকান্দিতে আন্তঃজেলা আসরগুলোতে সিনিয়র এবং জুনিয়র দুইটা আসরে রেশমি সিনহার নেতৃত্বে খেলেছে হাইলাকান্দি, হুম হুম এবং দুটি আসরে ভালো খেলা প্রদর্শন করেছেন। এবং চলতি বছর আন্তঃজেলা আসরে অনূর্ধ্ব 15তে একটু ভালো খেলতে না পারলেও জুনিয়র ও সিনিয়র স্তরে ভালো ম্যাচ খেলেছে হাইলাকান্দি। ডিফুতে যেটা সিনিয়র হয়েছে সেটা তো হাইলাকান্দি আন্তঃজেলাতে ভালো খেলেছে। সেই ম্যাচগুলোতে রেশমি সিনহার প্রদর্শন অসাধারণ ছিল। এবং আরো হাইলাকান্দি রেশমি সিনহার সূত্র ধরে আরো 2-1 মেয়ে, কুলসুমা, রাসমিনা, এরা বেরিয়ে আসছে ধীরে ধীরে। এরা আগামী দিনে হাইলাকান্দিকে নেতৃত্ব দিতে পারবে। হুম এবং হুম রেশমি সিনহার আমি ভাবি রেশমি সিনহাকে যদি সবাই পাশে দাঁড়ান তাহলে, বা এসিএ, হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা বা আসে অনেক আর ক্রিকেট খেলতে হলে টাকারও প্রয়োজন রয়েছে। হুম 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 অর্থনৈতিক ভাবে অনেকটা স্বাবলম্বী নয় রেশমি সিনহার পরিবার। হুম হুম এই পরিবারকে যদি আমরা সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আগামী 5 বছরের মধ্যে রেশমি সিনহা হয়তো জাতীয় দলে জার্সি পড়তে পারে, হুম 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 এটাই আমি মনে করি। এবার নাগপুরে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, রেশমি সিনহা অংশ নিচ্ছেন, এটা জাতীয় স্তরের খেলা। এটা বিসিসিআই এর অনুমোদিত জাতীয় স্তরের খেলা, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আন্ডারে এটা হয়ে থাকে। হ্যাঁ 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 এটা জুনিয়র, এখানে যদি ভালো প্রদর্শন করে তাহলে জুনিয়র ইন্ডিয়া ট্রায়ালও ডাক পেতে পারে। হ্যাঁ ওইখান থেকে অনেক খেলোয়াড় বিসিসিআই নির্বাচিত করে হ্যাঁ ভারতীয় দলের জন্য। স্পটার থাকে, সিলেক্টর থাকে এখানে। হ্যাঁ হ্যাঁ। সিলেক্টরদের যদি মন জয় করে নিতে পারে হয়তো সম্ভবত ডাক পেতে পারে। রেশমি সিনহার সম্ভবত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। উজ্জ্বল ভবিষ্যৎ, মানে আগামী দিনে বরাকের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে মহিলা ক্রিকেটে। হ্যাঁ হ্যাঁ। আর রেশমির এই সাফল্যে হাইলাকান্দির অন্যান্য মেয়েরা নিশ্চয়ই উৎসাহিত হবে। নিশ্চয়ই উপকৃত হবে, উৎসাহিত হবে। হ্যাঁ। তো এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থারও অবদান রয়েছে নিশ্চয়ই। রয়েছে, বিএমসি ক্রিকেট একাডেমির অবদান রয়েছে। এই রেশমি সিনহা গত 3 বছর আগে রাজস্থান জগৎ থেকে যখন ওনার মেন বাড়ি রামকৃষ্ণনগর হরিনগরে হুম 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 তখন আসলো, তখন আমি নিজের সংগঠক হিসাবে আমি এবং ওনার জেঠু আদিত্য, প্রাক্তন ক্রিকেটার আদিত্য, তিনি সিনহার দ্বারস্থ হয়েছিলেন ওনার মা বাবারা রেশমিকে নিয়ে। পরে আমরা আদিত্যগিরি সিনহা এবং আমি নিজে ওনাকে নিয়ে যাই শৈবাল সেন, হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সচিব শৈবাল সেনগুপ্তর আওতায়। সঙ্গে সঙ্গে উনি দেরি না করে আমরা বিএমসি ক্রিকেট একাডেমিতে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি করিয়ে দেই। এরপর থেকে রেশমির যাত্রা শুরু হয়ে যায় যে আগামী দিনে এগিয়ে যাওয়ার। আমি বলবো আমরা বরাক উপত্যকার যারা অভিভাবক রয়েছেন
তাদেরকে বলবো আপনারা খেলার মাঠে মেয়ে পাঠান, এবং খেলার মাঠে পাঠালে আজকে আমাদের মহিলা ক্রিকেটের মাধ্যমে আজকে সুপর্ণা সিনহা NF রেলওয়েতে চাকরি পেয়েছেন, এখন রেলের ক্লার্ক হাতিগাঁও ডিভিশনে উনি কাজ করছেন, এবং পাপড়ি গগৈ চাকরি পেয়েছেন, আরো বিভিন্ন হকি থেকেও পাচ্ছে মেয়েরা। আমি বলবো আমরা যদি ভালো মতো যদি অভিভাবকরা খেয়াল রাখি তাহলে এই মেয়েরা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এবং মেয়েরা যদি মাঠে আসে অবশ্যই উপযুক্ত ওনারা সম্মান পাবেন, এবং খেলার মাধ্যমে ওনারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন আগামী দিনের জন্য। এক জ্বলন্ত প্রমাণ রেশমি সিনহা, খুব কম দিনে উনি উঠে আসছেন মহিলা ক্রিকেটের রাজ্য মানচিত্রে। এদিক থেকে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে তো এখন মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে নিশ্চয়ই। রয়েছে, একাডেমি রয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে, ফলে কোনো পিছিয়ে পড়বে না কোনো অবস্থায়। ফলে আমরা মানে বলছি যে মেয়েদেরকে মাঠে পাঠান, তাহলে একটা ওনাদের জীবনটাও প্রতিষ্ঠিত, এবং শিক্ষার সাথে সাথে খেলাধুলার প্রয়োজন রয়েছে, সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে। ফলে যদি খেলাধুলা করতে পারে তাহলে আগামী দিনে অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন সরকারও বলছে যে দিনে 1 ঘন্টা কমসে কম শারীরিক চর্চার প্রয়োজন রয়েছে মানুষের। সেই দিকে খেয়াল রেখে আমরা যদি মাঠে পাঠাই তাহলে একটা উপযুক্ত পরিবেশ, যে আজকালকার যে মোবাইলের যুগ, এই মোবাইলের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, মাঠে যেতে হবে, মাঠে গিয়ে ভালো মতো খেলাধুলা করতে পারলে অবশ্যই জীবনটা প্রতিষ্ঠিত হবে। শ্রীভূমি জেলায় অন্যান্য খেলাধুলার সাথে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বলে মন্তব্য করলেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বললেন, ক্রিকেটে আমাদের এখানে এখন খুবই জনপ্রিয় খেলা। আপনারা দেখেছেন আমাদের এখানে ক্লাব পর্যায়ে খেলা হয়, স্কুল পর্যায়ে খেলা হয়, এবং আমরা গত বছর থেকে আমরা একটা ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলা শুরু করেছি। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের মাঠে এত দর্শক আমরা ক্রিকেটে কখনোই দেখিনি। ক্রিকেটে আমরা সাধারণত দেখেছি যে 100-150 দর্শক এসে খেলা দেখছে ফাইনাল টাইনালে, কিন্তু এবছর আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের 5টা গ্যালারি আছে, 5টা গ্যালারি ফুল। এমনিতে রাস্তায় মানে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মানুষরা খেলা দেখছে ফ্লাড লাইটে, প্রায় আমাদের হিসাবে প্রায় 8-10 হাজার দর্শক আমাদের এখানে খেলা দেখে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, ক্রিকেটের জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে। আরেকটি কথা বলতে হয়, আমাদের এখানে থেকে বহু খেলোয়াড় রাজ্য পর্যায়ে খেলায় সুযোগ পেয়েছে। যেমন মেয়েদের থেকে আমাদের এখানে প্রায় 6টা মেয়ে, আন্ডার 14 বলুন, 16 বলুন আর 19 বলুন, 6টি মেয়ে গত বছর স্টেট রাজ্য পর্যায়ে আসাম দলে সুযোগ পেয়েছে। আর এবছর ছেলেরাও পেয়েছে, ছেলেরাও প্রায় 4 জন পেয়েছে। সৌরভ তো IPL-এর অকশনেও ছিল। এটা করিমগঞ্জের শ্রীভূমির জন্য সত্যিই একটা আনন্দের ব্যাপার। আর সবথেকে আনন্দের ব্যাপার, আমাদের এই রিসেন্ট এই 4-5 দিন আগে ধরে চলছে খেলা গুয়াহাটিতে, আমাদের করিমগঞ্জের শ্রীভূমির 14 বা আন্ডার 14 টিম কোয়ার্টার ফাইনালে হেরেছে ঠিকই বলতে হবে, কারণ ওটা আমাদের খেলা ছিল বরপেটার সঙ্গে। সেই খেলায় আমরা 260 রান করেছি প্রথমে ব্যাট করে। এরপরে বৃষ্টি এসে যাওয়ায় খেলাটা পোস্টপন্ড হয়ে যায়। তারপর এটা লিগ পর্যায়ে খেলা ছিল। আমরা গতকাল বরপেটা এবং উদালগুড়ির মধ্যে যে খেলাটি হয়েছে সেই খেলায় বরপেটা জিতে রান রেটে আমাদেরকে হারিয়ে দিয়েছে। তবে শুনে আনন্দ পাবেন যে এই 14 বছরের খেলায় করিমগঞ্জের 2টা ছেলে 2 দিন সেঞ্চুরি করেছে। এটা সত্যি আনন্দের ব্যাপার। আমরা ডিপুর সঙ্গে খেলায় 465 রান করেছে এই 14 বছরের বাচ্চারা 40 ওভারে।
এবং প্রতিদিন খুব ভালো খেলেছে। আমাদের আশা ছিল যে এই বছর আমাদের এই 14 বছরের টিমটি ফাইনাল খেলবে, কিন্তু ভগবান আমাদের এগেনস্টে চলে যাওয়ায়, আমরা রান রেটে হেরে যাওয়ায় আমার দল আজকে এসে করিমগঞ্জে পৌঁছে যাবে। কিন্তু আগামীতে আমরা 16 বছর আছে, 19 বছর আছে, সেই খেলায় আমাদের দল সত্যিই খুব ভালো খেলা উপহার দেবে। এবং আগামী 28 তারিখ থেকে শিলচরে অনুষ্ঠিত হবে সিনিয়র ইন্টারডিস্ট্রিক্ট, সেই খেলায়ও আমাদের দল খুব ভালো খেলবে এই আশা রেখেই আমি আমার। তো মহিলা ক্রিকেট নিয়ে আর কোনো ভাবনা রয়েছে কি এই জেলার? মহিলা ক্রিকেট করিমগঞ্জে সত্যি গত বছর রানার্স আপ হয়েছে, এবছরও খেলা হবে জুন জুলাইতে। তবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সিজনের পরে, আমাদের এখানে মে মাস থেকেই বর্ষা এসে যায়, কিন্তু এই বর্ষার পরে জুন জুলাইতে ক্রিকেট হয় সত্যি, কিন্তু একদিন হয় একদিন না, এটা একটা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়, তখন টস করে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা একটি দলের প্রতি অবিচার করা হয় বলে আমি মনে করি। তাই ওটা যদি সিজনে খেলা হয়, আমার মনে হয় যে আমার করিমগঞ্জের দল, শ্রীভূমির দল, মহিলাদের ক্রিকেট সত্যিই খুব নাম করবে এবং আমাদের শ্রীভূমির নামও উজ্জ্বল করবে। তো স্কুল ক্রিকেট নিয়ে কোনো ভাবনা রয়েছে কি? স্কুল ক্রিকেট তো প্রতি বছরই হয়, এবছরও হয়েছে এবং আগামীতে হবে। স্কুল ক্রিকেটে আপনারা যারা মাঠে আসেন না, আপনারা এসে দেখবেন খেলার মধ্যে উত্তেজনা কতটুকু। কারণ স্কুল ফুটবল, স্কুল ক্রিকেট সত্যি যে এত উত্তেজনাময় হতে পারে, এটা মাঠে না আসলে আপনারা বুঝতে পারবেন না। স্কুল দলে আমাদের প্রায় 16টা স্কুল এখানে যোগদান করে, কিন্তু ফুটবলে আমরা এতটা দল আমরা পাই না, এটাই দুঃখের। 16টা দল গত বছর এই লাস্ট খেলাতে যোগদান করেছিল, আগামীতে আরও বাড়বে, কারণ প্রাইভেট স্কুলগুলো, প্রতিটি প্রাইভেট স্কুল খেলায় অংশগ্রহণ করে এবং সব থেকে আমাদের খেলাধুলা কিছুটা বাঁচিয়ে রেখেছে আমি বলবো এই প্রাইভেট স্কুলগুলো থাকায়। কারণ প্রতিটি সরকারি স্কুলে এখন কোনো পয়সা নেই, গেম ফি নেই, কিন্তু প্রাইভেট স্কুলে পয়সা আছে, তারা যোগদান করে। সরকারি স্কুল ইচ্ছা থাকলেও যোগদান করতে পারে না, কারণ আর্থিক অভাবের জন্য। তো গ্রামীণ ক্রিকেট বা গ্রামীণ খেলাগুলো নিয়ে কি কোনো ভাবনা রয়েছে, মানে ক্রিকেটের ক্ষেত্রে? গ্রামীণ ক্রিকেটে আমাদের যে গ্রামীণ বিভাগ আছে, সেই বিভাগে আমরা ক্রিকেটকে যোগ দেইনি, ক্রিকেটকে সংযুক্ত করিনি। কারণ ক্রিকেট একটা মাঠের প্রয়োজন, গ্রামে সেই ধরনের কোনো মাঠ নেই। তবে সরকার কয়েকটা মাঠ বানাচ্ছে, বানানোর পরে আমরা চেষ্টা করব যাতে ক্রিকেট খেলাটি গ্রামেও আমরা নিয়ে যেতে পারি। এবং গ্রামের ছেলেমেয়েরা আমাদের শহরে আসছে, মানে জেলা ক্রীড়া সংস্থার যে কম্পিটিশনগুলো হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, গ্রামের যে ছেলেরা ক্রিকেটে আসছে, বিশ্বাস করবেন কি না জানি না, লুয়াইপুয়া থেকে আমাদের একাডেমিতে সপ্তাহে 3 দিন 2টা ছেলে এসে এখানে একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। বদরপুর থেকে আসছে, পাতারকান্দি থেকে আসছে, রামকৃষ্ণনগর থেকে আসছে। এইসব ছেলেরা যে আসছে, প্রতি সপ্তাহে 3 দিন তারা একাডেমিতে যোগদান করছে। এবং সেখানে আপনি 14 বছরের আন্ডার 14-এর যে 2জন প্লেয়ারের কথা বললেন, ওরা কোন জায়গার? ওরা তো করিমগঞ্জের, আমি ঠিক বলতে পারবো না ওরা ঠিক কোন জায়গার। তবে রামকৃষ্ণনগরের আছে, পাতারকান্দির আছে, বদরপুরেরও আছে। তো আমাদের শহরের ছেলেমেয়েরা খেলা, শহরের ছেলেরা তো আছেই, এটা আবার বলতে লাগে না, শহরের ছেলেরা তো আছেই। আমার একাডেমিতে প্রায় 129 জন ছেলে মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে, মেয়েরাও নিচ্ছে, ছেলেরাও নিচ্ছে আমাদের একাডেমিতে। তো ক্রীড়া সংস্থার একটা মাঠের অভাব রয়েছে আমাদের জেলাতে, সেটা দূর করতে কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন? আমরা বহু চেষ্টা করছি যে একটি মাঠ যদি আমরা পেয়ে যেতাম বা জায়গা, আমাদের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন বলেছে আপনারা জায়গা দিন, আমরা মাঠ বানিয়ে নেব, কিন্তু আমরা জায়গা পাচ্ছি না। আমরা একটা পেয়েছিলাম ওই পলিটেকনিকের এখানে
যে পলিটেকনিক কলেজ আছে সেখানে আমাদেরকে একটা মাঠ পূর্বতন জেলাধিপতি আমাদেরকে বলেছিলেন এই জায়গায় দেখুন, আমরা গিয়েছিলাম, মাঠ জায়গাও দেখেছি, আমরা বলেছি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সরকারের এক নির্দেশ আসলো যে ওইখানে কি জেল কারাগার হবে না কি হবে, আমাদেরকে এই জায়গাটা দেওয়া হলো না। আমাদের করিমগঞ্জে খাস জায়গার খুবই অভাব, তবে দূরই তো আমরা যাব না, আমরা সামনেই লাগবে আমাদের 7-8 কিলোমিটারের ভিতরে, কিন্তু আমরা কোথাও কোনো জায়গা পাচ্ছি না। তো সরকারি মাঠ ছাড়া, তো সরকারি স্কুলের মাঠ ছাড়া পাবলিক স্কুলের মাঠ রয়েছে, নীলমণি হায়ার সেকেন্ডারি। নীলমণি স্কুলের মাঠটি আমাদের এখন গভর্নমেন্ট স্কুলের মাঠের সঙ্গে যেভাবে আমাদের এগ্রিমেন্ট হয়েছে ঠিক সেইভাবে নীলমণি স্কুলের মাঠও আমাদের সঙ্গে এগ্রিমেন্ট। আমরা মাঠে প্রায় সরকার থেকে এনে প্রায় 20 লাখ টাকা দিয়ে এই মাঠটা মোটামুটি ঠিক করেছি, আপগ্রেডেশন করেছি, কিন্তু দেখা যায় এখন সরকারের প্রতি মাসেই 4টা-5টা অনুষ্ঠান হয়, কিন্তু আগে আমাদের সরকারি স্কুলের মাঠে এইগুলা হতো, কিন্তু এখন আমরা সব নীলমণি স্কুলের মাঠে পাঠিয়ে দিচ্ছি। আর নীলমণি স্কুলের মাঠ ক্রিকেটের জন্য উপযুক্ত নয়, কারণ মাঠটা বহু ছোট, শুধু ফুটবল খেলা যায়, ওই স্কুল ফুটবল আমরা যেমন খেলেছি, আমরাও স্কুল ফুটবল এই মাঠে খেলেছি, কিন্তু ক্রিকেটের মাঠ আর করিমগঞ্জে নেই, একটাই মাঠ। তো মাঠের পরিকাঠামো যদি আগামীতে ভালো হয় তাহলে এই জেলার খেলার উন্নত আরও অনেক অনেক উন্নত হবে। শতভাগ উন্নত হবে, কারণ মাঠ না থাকলে এই এক মাঠের মধ্যে, বিশ্বাস করবেন কি না জানি না, প্রতিদিন ডিপার্টমেন্টাল খেলা হয়েছে, প্রতিদিন 2টা করে, 1 মাস ভরা। আর ডিসেম্বরের 10-12 তারিখ থেকে এপ্রিলের 20-22 তারিখ পর্যন্ত তো খেলা হয়। এখনও আমাদের মেয়েদের খেলা বাকি, ছেলেদের স্কুলের নকআউট বাকি, আমাদের সিনিয়র নকআউট বাকি, এইগুলো এখন শুরু হবে। সাল পয়লার পরে এই খেলাগুলো আবার শুরু হবে। এবং মানে এই খেলাগুলো মানে শুরুর সাথে সাথে মানে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়ছে বলে মনে করছেন? জনপ্রিয়তা মাঠে গেলেই বুঝতে পারবেন কী পরিমাণ জনপ্রিয়তা ক্রিকেটে। এই জনপ্রিয়তা যত বাড়বে তত খেলোয়াড় আমাদের বেরিয়ে আসবে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।